তো সেখানে আমরা কি আলোচনা করব, যে কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটনা ঘটেছে সেটা আমাকে সবার আগে ন্যারেট করতে হবে। কারণ কি ঘটেছে এটা না বলে আমরা এবার অনেক ক্ষেত্রে কি হয়, যদি আমরা সেটা যদি এডিটোরিয়াল রিপোর্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্ট প্রসঙ্গে আসবো না। সেক্ষেত্রে হ্যাঁ আমরা লিখবো এখানে আজকে আজকে কত হচ্ছে 9th, এ লিখবো এখানে মে 9, এভাবে লিখতে পারি আমরা, মে 9 লিখতে পারো এভাবে, ঠিক আছে, মে 9 লেখা যেতে পারে। শুধু আমরা ওই এরকম করে এভাবে লিখবো না যে 09 0, এটা কত 10 না 11, এরকম করে কিন্তু লিখবো না, ঠিক আছে, এভাবে লিখবো না আমরা। আচ্ছা, এবারে যেটা বলার যে এর সাথে হ্যাঁ ইয়ার নাম মেনশন করলেও চলে, ঠিক আছে, কারণ রিপোর্ট তো আমরা 1 বছর আগেকার রিপোর্ট করব না। জেনারেলি আমরা কি করি, যে ডেটে পরীক্ষা হচ্ছে বা যে ডেটটা আমরা দিচ্ছি এইখানে যে ডেটটা লিখবো আমরা সবসময় কিন্তু যে ন্যারেট করছি সেটা সবসময় কিন্তু তার আগে হবে, মানে এইখানে যে ঘটনাটা ঘটেছে সেটা অন্তত পক্ষে 8 তারিখ হতে হবে, কারণ 9 তারিখের ঘটনাটা আমি 9 তারিখে তো ন্যারেট করব না, বোঝা গেল? হুম হুম একদম, হ্যাঁ, ঘটনাটা 27 হোক 26 হোক সেটা করতে পারি আমরা। হ্যাঁ, হয়ে গেছে সবার এটা? আচ্ছা, ওদের হয়নি, ওদের হয়নি। আচ্ছা, তাহলে এখানে আমরা তাহলে প্রথমে লিখবো যে ঘটনাটা কি ঘটেছে। যেমন এখানে, যেমন এই যে এখানে যেটা দেখো, এখানে যেটা স্যাম্পলটা যেটা আছে এখানে আমরা বলে দিয়েছি যে কি হয়েছে, কোথায় হয়েছে, কে করেছে, অর্গানাইজ কে করেছে। এবার এখানে অর্গানাইজ যেহেতু হয়েছে সেই জন্য এখানে আমরা বলছি যে কোন একটা অমুক ক্লাব XYZ বা ABC একটা ক্লাব এখানে অর্গানাইজ করেছে। এবার যদি এখানে যেমন একটা ওই ওয়াইল্ড অ্যানিমাল অ্যাটাক যেমন আমরা দেখলাম, তো ওইখানে তো আর এমন হবে না যে বাঘের যদি অ্যাটাক হয় সেটা তো বাঘই করবে, অন্য কেউ তো করবে না, তাই না? তাহলে তখন আর এই কোয়েশ্চেনের আনসার আমার দেওয়া দরকার নেই। তাহলে কোথায় হয়েছে, কখন হয়েছে, এই কোয়েশ্চেনগুলোর আমরা আনসার সবার আগে আমরা দিয়ে দেব, ঠিক আছে, ফার্স্ট প্যারাগ্রাফটার মধ্যে, যাতে রিডার ওই প্রথম প্যারাগ্রাফটা পড়ে একটা বেসিক আইডিয়া পায়, এখান থেকে একটা কনক্লুশন ড্র করতে পারে যে ঘটনাটা কি ঘটেছে এখান থেকে। হয়ে গেল। এরপরে নেক্সট প্যারাগ্রাফে আমরা এখানে কিন্তু পড়বো যে এখানে কিভাবে ঘটনাটা ঘটেছে, ঠিক আছে। আর বাকি কি করতে পারি এখানে, বাকি করতে পারি এখানে আমরা যে কোনো আই উইটনেসের অ্যাকাউন্ট, কারণ যেহেতু আমরা এখানে ইনসিডেন্টাল রিপোর্টই পাবো আমরা, যে কোনো একটা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা রিপোর্টটা লিখছি। কারণ এডিটোরিয়াল যদি হয় সেক্ষেত্রে তো আমরা এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে না পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ সেক্ষেত্রে অনেকটা বেশি আলোচনা করতে হয়। যেমন যদি এই যেমনটা আছে না, রিসেন্টলি একটা কি প্রকল্প চালু হলো, কি আমার পাড়া আমার সমাধান, এরকম কিছু একটা, পাড়ার সমাধান বা কিছু এরকম একটা। তো এই ধরনের টপিকের উপরে যদি আমাকে স্ট্যাটিক টপিকের উপরে আমাকে যদি লিখতে হয় কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু, ওটা কিন্তু ডেটা বেসড, এই ধরনের টপিক কিন্তু ডেটা বেসড। ওকে, সেখানে কিন্তু আমি ডেটাগুলো কিন্তু উল্টোপাল্টা দিলে চলবে না, সেগুলো ডেটা বেসড, সেগুলোকে আমাকে ওই ডেটাগুলো তুলে ধরতে হবে যে এই এই স্কিমটার কি অবজেক্টিভ, কি প্রথমে বলতে হবে এটা কি, এটার অবজেক্টিভ কি, এটাকে কেন আনা হয়েছে, এটার প্রোজগুলো কি আছে, মানে ভালো দিক কি আছে। আর যদি এটাকে ক্রিটিক্যালি যদি আমরা এটাকে যদি দেখি তাহলে বলতে পারি এটার মধ্যে যে এখান থেকে এই সমস্যাগুলো হতে পারে। তাহলে যখন এত আলোচনা যখন করবো তাহলে ন্যাচারালি আমাকে তাহলে অনেক বেশি বড় হবে তখন ওটা। তো সেক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো খুব একটা আসে না, তাও দুটো একটা স্ট্যাটিক টপিক করে যাওয়া যেতে পারে। আমি দেখছি 15 তারিখের মধ্যে বলেছি তোমাদেরকে কিছুটা আমি প্রোভাইড করে দেব, ঠিক আছে। আর বলছি রিপোর্ট নিয়ে বললাম তো যে অনেক কিছু ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে কিন্তু আমাদের মানে প্রাইমারিলি আমরা ফোকাস করব যে সেন্টেন্সগুলোকে ঠিক মতন লিখে আসতে পারছি কিনা, বা কোনো একটা জিনিসকে অত্যাধিক বেশি বলার, যেমন বলছিলাম যে একটা ডান্স কম্পিটিশন হয়েছে, তো ডান্স কম্পিটিশনটার মধ্যে
3টে আলাদা আলাদা গ্রুপ করা হয়েছে, সেই 1 থেকে 5 বছর বয়সীদের জন্য একটা, 5 থেকে 15-র জন্য একটা, এরকম করে এতটা ডিটেলে আমাদের লেখার প্রয়োজন নেই, কারণ আমাদেরকে ওয়ার্ড লিমিট বা টাইম ইনফ্যাক্ট আমাদের পারমিট করবে না এই জিনিসগুলো করতে। ঠিক আছে, কাজেই যতটা মানে সুপারফিশিয়ালি বলা যায়, কারণ আমাদের ওয়ার্ড লিমিটটা কম, কাজেই আমাকে যতটা সুপারফিশিয়ালি বলা যায় জিনিসটার একটা ওভারঅল আইডিয়া যাতে আমি দিতে পারি ওই রিপোর্টটার মাধ্যমে, সেটা চেষ্টা করতে হবে। আর সেটা ডেফিনেটলি আমরা অবশ্যই যেটা করব, যে অবশ্যই এক্ষেত্রে সবার আগে যেটা আমাদের প্রাইমারি ফোকাস হবে, যে সেন্টেন্সগুলো যাই লিখছি সেগুলো যেন অন্তত ভুল না হয়। ওকে, মানে অনেক সময় এরকম হয় না যে খুব শক্ত কোনো ভাষা, তার মানে তার প্রয়োগ করতে গিয়ে সেন্টেন্সটাই আমি ভুল করে ফেললাম, এটা যেন না হয়। আমি খুব সহজ সরলভাবেই লিখি, যাতে আমার কোনো সমস্যা হবে না। কারণ এটা তো আমি বলছি, তো এটা তো ক্লার্কশিপের ক্ষেত্রে বলছি। যদি আমরা WBCS এরও যদি প্রিভিয়াস ইয়ারের যারা হয় না, যে কিছু সিলেক্টেড ক্যান্ডিডেট খাতা, তাদের হয়তো ওই RTI করে হয়তো তারা খাতাগুলো পেয়েছে, সেগুলো আমরা অনেক সময় আনসার শিটগুলো আমরা অনেক সময় পাই, এরকম দেখতে পাই। তো সেইখানে লেখাগুলো কি দেখে কখনো মনে হয়েছে যে মানে একটা আউট অফ দ্য বক্স কিছু লেখা? তা কিন্তু না। একবার যে আউট অফ দ্য বক্স কিছু লেখা আছে, যে মানে একদম পুরো অসম্ভব, মানে মনে হচ্ছে যেন একদম বা করছি, এরকম কিন্তু না ব্যাপারটা। তো ঠিকঠাক নাম্বার ক্যারি করার জন্য কিন্তু যদি আমরা একটু ঠিক মানে লেখাটা যদি মানে একটু লুসিড ওয়েতে যদি আমরা লিখি না, তাহলেও ভালো নাম্বার পাওয়া যাবে, খুব একটা খারাপ নাম্বার পাওয়া যায় না। আর এই পরীক্ষার ক্ষেত্রে তো সত্যি জায়গাই নেই ওই ওই এক্সট্রিমলি ভালো কিছু করার। কারণ 1 ঘন্টার মধ্যে যখন আমাকে এই আজকে অন্যদিন তো আধ ঘন্টা করে পরীক্ষা হয়েছে, আজকে পেপারটা 1 ঘন্টারই হবে। তো আজকের 1 ঘন্টার পেপারে পরীক্ষা দিয়ে বোঝা যাবে, মানে পরীক্ষা দিয়ে নিজেরা সবাই রিয়েলাইজ করে নেবে যে ব্যাপারটা কিন্তু খুব সহজ নয়। ঠিক আছে, আর প্রথমত হলো এইখানে কিন্তু আমরা যে এইখানে মক দিচ্ছি, যেটা ডেফিনেটলি এটা টাইমে দিচ্ছি, আমরা এটা করছি, এটা এতদিন ঠিক আছে, কিন্তু এখানেও কিন্তু একটা ব্যাপার আছে, যে ওই পরীক্ষার অ্যাম্বিয়েন্স আর এই মানে কোচিংয়ে বসে পরীক্ষা দেওয়া, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এইখানে পরীক্ষা দিতে গিয়ে কিন্তু এটা মনে হচ্ছে না যে কি লিখবো, কি হবে আমার, এটা কিন্তু ফিল হচ্ছে না। পরীক্ষার হলে কিন্তু এটাও ফিল হবে যে এই পরীক্ষাটা যদি ঠিকঠাক করে যদি উপরওয়ালা পার করে দেয়, এর পরের লিস্টে নাম আসলে আমার চাকরিটা হয়ে গেছে। তো এই যে প্রেশারটা, এই প্রেশারগুলোকে মানে সিঙ্ক ইন হতে টাইম লাগে। প্রথমে কিন্তু প্রথমের দিকের স্পিড আর পরীক্ষার ওই মাঝামাঝি বা শেষের দিকের স্পিড দুটো কিন্তু এক হয় না। তো এই প্রেশারগুলোকে সিঙ্ক ইন হতে টাইম লাগবে। তো সেই জন্য মানে মক দেওয়ার পারপাস ডেফিনেটলি এটা, যাতে ওই সমস্যাগুলোকে মেটানো যায়, কিন্তু পুরোপুরি পরীক্ষাটাকে তো রেপ্লিকেট করা সম্ভব না মকে। কারণ বলছি তো যে ওখানে সবার আগে টেনশন থাকবে এটাই, যে এই পরীক্ষাটা হয়ে গেলে ব্যাস আমার আর কিছু নেই। আর এটা সত্যি তো তাই, যে এই PDF এর রোল নাম্বার দেখেছি, আনন্দ পেয়েছি, আবার প্রিপারেশন নিচ্ছি, এর নেক্সট PDF এর নাম থাকা মানে কিন্তু চাকরিটা হয়ে গেছে। মনে হতে পারে যে এরপর তো আবার স্কিল টেস্ট আছে, ওই স্কিল টেস্টটা ওটা গুরুত্বহীন অলমোস্ট, কারণ ওই 20টা ওয়ার্ড পার মিনিট এখানে সবাই পারবে। ঠিক আছে, ওটা এরকম কেউ নেই যে ওটা পারবে না। হ্যাঁ, কি বলা আছে কিছু? কি মনে হচ্ছে হবে না? 20টা ওয়ার্ড পার মিনিট হবে না মনে হচ্ছে? এটা প্রত্যেকেরই হয়ে যাবে এটা। ঠিক আছে, মানে যারা খুব একটা বেশি ওই মানে কম্পিউটারে টাইপ ফাইপ করে না, তারও হয়ে যাবে। মানে কটা দিনের প্র্যাকটিসে তাদেরও পক্ষেও এটা করে নেওয়া পসিবল এটা। তো কাজেই এবার এর আগের বার যেমন হয়েছিল যে 1:1.2 ডেকেছিল পরীক্ষায়, মানে মেনের রেজাল্ট ডেকেছিল 1:1.2-তে, যদিও প্রথমবারে রেজাল্ট কিন্তু 1:1-ই রেখেছিল। প্রথমবারে যে রেজাল্ট দিয়েছিল, মানে এর আগের বার PSC ক্লার্কশিপের কিন্তু একটা ঘটনা আছে, তারা মেনের রেজাল্ট কিন্তু দুবার দিয়েছে। তারা মেনের রেজাল্টটা দুবার দিয়েছে। প্রথমে একদিন দিয়ে সেই রেজাল্টটাকে উইথড্র করেছে, উইথড্র করে তারপরে ওই রেজাল্টটাকে আবার দিয়েছে, মানে তারপরে আবার অনেক ঘটনা ঘটেছে। তারপরে কিছু ক্যান্ডিডেটের নাম বাদ গেছে, এটা সত্যি ভীষণ আনফর্চুনেট। মানে এটা কোনোভাবে এটা বলা যায় না যে যেখানে 6800 ক্যান্ডিডেটের নাম দিয়ে দিয়েছে, যে এই মানুষগুলো
তখন ওই অনলাইনে বোধহয় ভেরিফিকেশন করতে হবে, এরকম ব্যাপার ছিল। ডকুমেন্ট ভেরিফিকেশনটা অনলাইন হবে। ওখানে বলে দেওয়া ছিল এই 6,800 জনের নাম দেওয়া হলো, এদেরকে এই এত তারিখ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এদের অনলাইনে সাবমিট করতে হবে। রোল নাম্বার, এক্স্যাক্টলি। তো রোল নাম্বার দিয়ে দিয়েছে, বলে সেই রোল নাম্বারের ক্যান্ডিডেটরা ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। ঠিক তার পরের দিন রেজাল্টটা উইথড্র করে। তারপরে প্রায় 1 মাস পরে যতজন ওই 55,000 জন পরীক্ষা দিয়েছিল, ওই 55,000 জনের মার্কস বার করে। ঠিক আছে, সেখান থেকে দেখা যায় বেশ কিছু ক্যান্ডিডেট, মানে সেটা কিন্তু বলছি মানে যারা ক্যাটাগরিতে আছে, ঠিক আছে, ইউআর নিয়ে সমস্যা হয়নি, সমস্যা হয়েছিল যেগুলো ক্যাটাগরিতে আছে, মানে ওবিসি, এ বি, এসসি, এসটি, এই ক্যাটাগরিতে যারা ছিল, এদেরকে নিয়ে একটা সমস্যা হয়েছে। এখানে সমস্যার জায়গাটা কি হয়েছিল, এখানে বেশ কিছু ক্যান্ডিডেট এরকম ছিল যাদের নাম প্রথম লিস্টে ছিল, কিন্তু যখন ওই রেজাল্টটা আসে গিয়ে দেখছে তাদের অনেকেরই নাম 12,000, 16,000, 15,000-এ গিয়ে তাদের র্যাঙ্কটা দাঁড়াচ্ছে। তো আমি ধরে নিচ্ছি যে এটা কমিশনের ভুল। এখানে যে ছেলেগুলোর নাম এসছিল সেই ছেলেগুলোর ভুলটা কোথায় ছিল? তার ভুলটা কোথায়? হঠাৎ করে একটা ছেলে, যেই ছেলেটি আগে মানে তাকিয়েছিল যে এই চাকরিটা পাবো, এখান থেকে একটা চাকরি পেয়ে যাচ্ছি আমি, মানে একটা হঠাৎ করে আজকে আমার মনে হলো একটা পিডিএফ দিয়ে দিই, সে একটা পিডিএফ নিশ্চয়ই সাইন করছে। তারা কারা করছে? কোনো রিটায়ার্ড আইএস অফিসার, তারাই তো চেয়ারম্যান হচ্ছে, বা কোনো ডাব্লিউবিসিএস সিনিয়র ডাব্লিউবিসিএস অফিসার, তারাই তো এখানে থাকছে। তো সেই মানুষগুলো নিশ্চয়ই একটা কোনো ক্লার্ক নিশ্চয়ই রেজাল্ট বার করে দেয় না, যে আজকে মনে হলো আজকে রেজাল্টটা বার করে দিই। তাহলে এগুলো তো বেশ কিছু লেয়ারে ভেরিফিকেশন হয়। তারপরে এই এতগুলো নাম, প্রায় 2,000, সংখ্যাটা প্রায় 2,000, মানে 6,800-র মধ্যে প্রায় 2,000 ক্যান্ডিডেট এরকম ছিল, মানে ওই ক্যাটাগরি থেকে যাদের নাম ওইখানে ছিল প্রথমে, কিন্তু পরে আর যাদের চাকরিটা হয়নি, ফাইনালি চাকরিটা হয়নি। এটা সত্যি ভীষণ আনফর্চুনেট। মানে এটা মানে একসেপ্টেবল না একদমই। কারণ যে মানুষগুলো ভাবছিল যে আমার চাকরিটা হয়ে গেছে, সাডেনলি সে দেখতে পাচ্ছে যে আমার নামটা ওইখানে আছে, সে তো আর বলেনি যে আমার নামটা দিয়ে দেওয়া হোক। আর এটা কিন্তু এমন না যে সেই ছেলেগুলো টাকা নিয়ে দিয়েছে, তার নামটা চলে এসেছিল, তা না। বরং আমরা এটা দেখেছি যে পরে যাদের এরকম অনেক আছে, যে যাদের নাম অনেক আগে আগে আছে, ওই যেটা অনেকে বলছিল না, অনেককে যে অনেকে ভাবছে যে আমার নাম্বার তো 49 কাট অফ, আমার তো 50 হয়েছে, 51 হয়েছে নাম্বার, আমার কি সুযোগ আছে? এটা অনেকেরই কিন্তু ভাবনা, এটা যে আমার কি সুযোগ আছে। এর আগের বারে কিন্তু 65 কাট অফ ছিল, এই 65 পাওয়া ছেলেটা কিন্তু চাকরি পেয়েছে, ঠিক আছে, ফাইনাল সিলেকশন হয়েছে। কিন্তু 89 পাওয়া ছেলেটারও কিন্তু সিলেকশন হয়নি, এটা কিন্তু হয়েছে আগের বারে। তো কাজেই এই জিনিসগুলো হয়েছে আগের বারও, এবারও হবে। এবারে খাতার সংখ্যা অনেক বেশি, এবারও হবে, ঠিক আছে। তো কাজেই একটু ঠিকঠাক করে, বললাম তো যে ঠিকঠাক করে যাওয়াটা ইম্পর্টেন্ট, সবাই একটু ভালো করে যাও, এই আর কি। আচ্ছা, তো যেটা বলছিলাম, এবারে রিপোর্টে আসি। এবার রিপোর্টের ক্ষেত্রে আর কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে যখন আমরা কোনো আই উইটনেসের কোনো কোনো কিছু ডেসক্রাইব করি, মানে কোনো আই উইটনেসের কোনো বক্তব্য যদি আমাকে দিতে হয়, তাহলে সেটাকে যদি আমি ইনভার্টেড কমা মানে কোট করে দিই, সেটা দিতে পারি, কিন্তু এরকম যেন না হয় যে লেখাটার মধ্যে যে রিপোর্টারকে যেন ফিল হচ্ছে এরকম যে সে আই উইটনেস। ওকে, যেন এটা কখনো ফিল না হয় লেখার মধ্যে যে রিপোর্টার। না 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 না, ওরকম ব্যাপার নেই যে কালি আলাদা করে দিলাম, এরকম ব্যাপার নেই। ওকে, ওই একটা কালিতে লিখবো আমরা। আচ্ছা, প্যারাগ্রাফ করার নিয়ম হলো, বা প্যারাগ্রাফ করার মানেটা হলো এটা, আমরা কি হতো মানে স্কুলে আমাদের ব্যাপারটা এরকম থাকতো না, যে লেখার মধ্যে প্যারাগ্রাফ অনেক বেশি করতে হবে, তাহলে নাম্বার বেশি আসবে, এরকম একটা কোথাও। এখন তো যেহেতু অনেকটা পরীক্ষাটা অনেকটা অবজেক্টিভ প্যাটার্নে হয়ে গেছে পরীক্ষাগুলো, আগে কি হতো, আগে কিসের উপরে জোর দেওয়া হতো, যে নাম্বার অফ প্যারাজ বেশি করতে হবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। অ্যাকচুয়ালি প্যারা চেঞ্জ করার মানে হলো যে আমি যখন কোনো আইডিয়াকে সুইচ করছি, যখন আমি মানে একই বিষয়ের উপরে লিখে যাচ্ছি বা একই জিনিস লিখে যাচ্ছি, সেটার জন্য আলাদা আলাদা পয়েন্ট করার ওখানে প্রয়োজন নেই। বোঝা গেল?
একই বিষয়ের উপর যখন লিখছি তখন আলাদা প্যারাগ্রাফ করবো না আমরা, হয়তো কোনো কিছুর অ্যাডভান্টেজ নিয়ে লিখলাম, এবার ওই অ্যাডভান্টেজগুলোকে আমি হতে পারে যে একই জিনিসের উপর লিখছি, তখন আমি ওটা একটা প্যারাগ্রাফে লিখবো। যখন ডিসঅ্যাডভান্টেজ লিখছি তখন আমি প্যারাটা চেঞ্জ করলাম। তো প্যারা চেঞ্জ করার নিয়মটা এটা। এবার যেটা বললাম যে প্রথম প্যারাগ্রাফটার মধ্যে আমরা তাহলে কি করলাম, প্রথমে একটা জাস্ট ওভারভিউ দিয়ে দিলাম যে ঘটনাটা কি ঘটেছে, পরে আমরা এখানে আলোচনা করছি যে কিভাবে ঘটনাটা ঘটলো, এখানে একটু ডিটেলড এখানে রিপোর্ট দেওয়া হচ্ছে। ওকে, তো এই দুটো করতে পারি। আর লাস্টে আমরা আরেকটা কি প্যারা চেঞ্জ করতে পারি, এখানে কিন্তু মনে রাখতে হবে যে রিপোর্টার কিন্তু কোনো ইনসিডেন্টাল রিপোর্টিং এর ক্ষেত্রে রিপোর্টার কিন্তু কোনো সলিউশন দেবে না, ঠিক আছে? যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা হয়তো বললাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তা খারাপের জন্য, এসব আমরা বললাম যে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এই জায়গাতে, সেজন্য প্রচন্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জায়গার, এই অমুক জায়গায়, এই রাস্তা এই পুরো স্ট্রেচটার মধ্যে অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়েই চলেছে দিনকে দিন, এসব বলছি। কিন্তু লাস্টে কিন্তু বলবো না যে গভর্নমেন্টের উচিত যে এটাকে নজর দেওয়া, এই ধরনের কোনো পরামর্শ কিন্তু আমরা দিব না অ্যাজ আ রিপোর্টার, ঠিক আছে? হ্যাঁ, সেটা বলতে পারি এরকম যে যারা যারা হয়তো বললাম যে এরকম যে প্রোটেস্ট করছে, যে প্রোটেস্টারদের মধ্যে একজন, প্রোটেস্টারদের বক্তব্য যে রাস্তাটা যেন তাড়াতাড়ি খুব শীঘ্রই ভালো করা হয়, এটা প্রোটেস্টারদের বক্তব্য সেই হিসেবে দিতে পারি। বাট ওইখানে রিপোর্টার লিখবে না যে রাস্তাটাকে ভালো করে দেওয়া হোক, এর দাবি জানাচ্ছি। ওকে, রিপোর্টার এই ধরনের কোনো কথা বলবে না সেক্ষেত্রে। হ্যাঁ, মানে হ্যাঁ, আচ্ছা, খুব ভালো কোয়েশ্চেন এটা। এবার বলি, এখানে এরকম একটা ঘটনা, হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অমুক জায়গায়, তাহলে আমি রিপোর্ট করছি কবে, আজকে 9 নভেম্বর, আমি 8 তারিখে ঘটনাটা ঘটেছে। তাহলে যে ঘটনাটা ঘটেছে, যারা কিছু লোককে যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এটা কখনকার ঘটনা, পাস্টের। তারা ন্যারেট করছি কখন, পাস্টে, যে গতকাল রাত্রে একটা ভয়াবহ ইনসিডেন্টের সাক্ষী থাকলো অমুক জায়গা, গত কয়েক মাস ধরেই এই পুরো জায়গা ধরে এরকম ধরনের অ্যাক্সিডেন্টের ঘটনা বেড়েই চলেছে, এরকম করে আমি লিখছি। তাহলে এবার হয়তো বলা হলো যে পুলিশ ইনভেস্টিগেট করছে বিষয়টাতে, যে এটা কি কোনো মানে নিতান্ত সে একা একা পড়ে গেছে, নাকি কোনো অন্যরকম ফাউল প্লে হতে পারে, কোনো ফাউল প্লে হতে পারে, কেউ কাউকে মারার চেষ্টাও করতে পারে, এই অ্যাঙ্গেলটা দেখছি, সেটার জন্য ইনিশিয়েট করা হয়েছে, তখন আমরা কিন্তু ওটাকে প্রেজেন্ট পারফেক্টে করতে পারি, ঠিক আছে? তখন আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারবো তখন। বাট ন্যারেট যেটা করবো আমরা ওই পুরোনো ঘটনাটাকে, মানে গতকালকের ঘটনা, তখন সেটা অবশ্যই পাস্টে করবো আমরা, ঠিক? আচ্ছা, তাহলে আমরা 11:15 বাজে, চলো শুরু করেই দিই তাহলে। আচ্ছা, সবাই দুটো করে নিয়ে নেবে, হ্যাঁ? হুম, সবাই দুটো করে নেবে। হ্যাঁ, হ্যাঁ, হুম। হ্যাঁ, একটা বাংলার জন্য, একটা ইংলিশের জন্য, সেটা বললাম দুটো নিতে। হুম হুম, কেন করা যাবে না? কিন্তু সেটা দেখতে হবে যে কি ধরনের আছে। আচ্ছা, আচ্ছা, যেমন যদি আমরা এরকম একটা সেন্টেন্স বলি, আচ্ছা, ধরো এরকম একটা সেন্টেন্স বললাম,
হুম হুম আচ্ছা, এই যেমন একটা সেন্টেন্স যদি এরকম বলি যে আমরা বন্ধু হওয়ার আগে আমরা বহুদিন একে অপরকে চিনতাম, তাহলে কি বলবো? হ্যাঁ, পাস্ট কি? পাস্ট পারফেক্টে কিছু আমরা অনেকদিন ধরে চিনতাম। হ্যাঁ, ওকে, এই যেমন অনেকদিন ধরে চিনতাম যদি বলা হয় তাহলে এখানে আমরা কি লিখবো? হ্যাঁ, প্রেজেন্ট কেন? তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়া উচিত। কিন্তু এবার এক্ষেত্রে এখানেও একটা সমস্যা আছে কি, যে কাউকে জানতাম, কাউকে জানা, এটার ইংলিশ কি হবে? নো। তাহলে স্টেটিভ ভার্ব, তাহলে কি করব? তখন লিখবো একদম, তখন লিখবো আই হ্যাড নোন। ঠিক আছে, একদম, তখন লিখতে হবে আই হ্যাড নোন। আর এই যে আমরা বন্ধু হয়েছিলাম তখন কি বলবো? বিফোর উই বিকেম, তখন বলবো বিফোর উই বিকেম ফ্রেন্ডস, এরকম ধরনের লিখবো। সবার হয়ে গেছে নেওয়া? আচ্ছা, হুম 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 বুঝলাম না। আচ্ছা, আমাদের পরীক্ষার ক্ষেত্রে আমরা এই কনভেনশনগুলো ফলো করব না, না এগুলো করবো না পরীক্ষার ক্ষেত্রে। হ্যাঁ, না ওখানে দরকার নেই, ওখানে বাই স্টাফ রিপোর্টার ওখানে প্রয়োজন নেই, ওখানে দরকার নেই। ওখানে আমরা যেমন করে হয় না যে এডিটোরিয়াল রিপোর্টের ক্ষেত্রে আমরা প্লেস ডেটটা না নিলে ওখানে তো কোনো অসুবিধা, কারণ এটা তো নির্দিষ্ট কোনো ঘটনা নয়। ঠিক আছে, ওই যে সবার কোয়েশ্চেন, সবাই কোয়েশ্চেন পেয়ে গেছে? হ্যাঁ, না কোয়েশ্চেন না, ওই তো পেপারটা যেটা দেওয়া আছে একটা, একটার মধ্যে ইংলিশ একটার মধ্যে বাংলা। সবার হয়ে গেছে? এই টাইম শুরু হয়নি কিন্তু, সবাই লেখা শুরু করেছে নাকি? হ্যাঁ, শুরু হয়নি কিন্তু, না লেখা শুরু হয়ে গেছে। হ্যাঁ, যেটা খুশি, ওটার মধ্যে সব আছে তো, ওর মধ্যে বাংলা ইংলিশ দুটোই আছে পেপারের মধ্যে। যেটা যা যেমন করে মনে হচ্ছে যে পেপারটা যেরকম করে শেষ করতে পারবো টাইমে, সে সেরকম করেই করবে। সবাই পেয়ে গেছে কোয়েশ্চেন? না, ওরকম কোনো ব্যাপার নেই। চলো, টাইম হচ্ছে, টাইম তাহলে শুরু হলো আমাদের এখানে 11টা 48। না না, যেরকম করে খুশি, 11টা 48-এ শুরু করেছি। ওকে, কথা হচ্ছে এখন। টাইটেল বেশি নিয়ে তো আলোচনা হয়েছিল, ওটা বলছি টাইটেল থাকবে, তার একটা সাইজ 1/3 হবে, আর কোনো আননেসেসারি ইনফরমেশনের মধ্যে প্রোভাইড করতে পারবো না। ঠিক আছে, হ্যাঁ নিজের ভাষা লিখতে হবে, কিন্তু আউট অফ কনটেক্সট কোনো কিছু লেখা যাবে না। ওয়ার্ড তোলা যাবে, ডেফিনেট তোলা যাবে, সেন্টেন্স তোলা যাবে না।
কোনো জায়গা ব্যক্তি কারো নাম ব্যবহার করা যাবে না, সেখানে এক্স ওয়াই জেড পি কিউ আর এসব লিখে দেবে সবাই।